আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই মন ভালো। আমারও মন ভালো। অনেকগুলা কারণ, এর মধ্যে সবচেয়ে বড় কারণ এই মুহূর্তে জামাতে আমির সাহেব ঘরে ফিরে গেছে। হাসপাতালে মির্জা ফখরুল সাহেব দেখা করতে গেছিলেন, ওনার সঙ্গে ছিলেন মঈন, সবচেয়ে বড় নেতা নিশ্চয়ই তারেক রহমান সাহেব যেতে বলছে, ওনারা গেছে। এই যাওয়াটা ভাই খুব ভালো লাগছে দেখতে। হ্যাঁ, দেখতে ভালো লাগছে। আসলে উনি পুরনো রাজনীতিবিদ তো, মির্জা ফখরুল সাহেব, মঈন খান সাহেবের সাথে আমার ব্যক্তিগতভাবে একবার দেখা হয়েছিল। উনি আমাদের বাসায় আসছিলেন পুরানা পল্টনে, একটা অনুষ্ঠান ছিল। ওই অনুষ্ঠানে ওনার সাথে হয়তো 10 মিনিট কথা হয়েছে। খুবই ভদ্রলোক মানুষ। যাই হোক, ওনাদের এই দেখা হওয়াটা দরকার ছিল, কিন্তু এই দেখা হওয়াটাতে রাজনীতিতে কোনো প্রভাব পড়বে না। রাজনীতির মাঠ যেমন আছে তেমনই আছে। ওনারা দেখা করছে, এটাই বড় কথা। আর আমির সাহেব এই মুহূর্তে বাসায় আছে, ওনার পরিবারের সাথে আছে। ওনাকে বিশ্রামে থাকতে হবে 3-4 দিন। স্যার বিশ্রাম নেন, হ্যাঁ বিশ্রাম নেন। আসলে হয়েছে কি জানেন, ওনার উপর দিয়ে তো অনেক বড় ঝড় বৃষ্টি গেছে। গত 16 বছর হ্যাঁ জেলে ছিল। জেল থেকে যখন এই যে কোর্টে আনা হইতো, ওই টিনের বাক্স কইরা, ওইটার মধ্যে তো সিটও ভাই টিনের, ফ্যান নাই, কিচ্ছু নাই ভাই। ওই ছোট ছোট ছিদ্রি উপরে রড দেওয়া আছে, যে ওই মধ্যে বসে থাকা, ওই রাস্তা জামের মধ্যে কোর্ট থেকে ওই জেলখানা যাইতে 3-4 ঘন্টা, আসতে 3-4 ঘন্টা, আদালত পাড়ায় বসে থাকা, আবার ওই জেলখানায় ফিরে যাওয়া। চিন্তা করেন কি জীবন ছিল, কতটা জুলুম সহ্য করতে হয়েছে এত বড় একজন নেতাকে। আর কর্মীদের অবস্থা তো জানেনি, কর্মীদের অবস্থা কি হইতে পারে একবার কল্পনা কইরা নেন। এত বড় নেতাকেই যখন ছাড় দেয় নাই আওয়ামী লীগ, কর্মীদের কি ছাড় দিবে? কাউকে ছাড় দেয় নাই, ঘরে ঘুমাইতে দেয় নাই, লক্ষ লক্ষ মামলা, হায় হায় হায়। যাই হোক, সবকিছুই তো অতীত। গতকালকে যেটা ঘইটা গেছে ভাই, এই যে 19শে জুলাই, হ্যাঁ 1 বছর পরের জুলাই, 19শে জুলাই, এই 19শে জুলাইয়ের একটা ঘটনা ভাই আমার হৃদয়ে ছুঁয়ে গেছে। গতকাল অনেক রকম ঘটনা ঘটছে ভাই, অনেক রকম ঘটনা ঘটছে, কিন্তু ওই একটা ঘটনা আমাকে একটা শিক্ষা দিয়ে গেছে ভাই, শিক্ষা দিয়ে গেছে। ঘটনাটা আপনারাও দেখছেন, এর মধ্যে এটা ভাইরালও হয়ে গেছে। ডাক্তার শফিকুর রহমান স্যার বক্তব্য দিতে দিতে যখন পড়ে গেল, খেয়াল করছেন আপনারা, সবাই দৌড়ে আসলো, কিছু সংখ্যক লোক, সবাই না। কারণ কি জানেন, সবাই হেল্প তো দরকার না, এখানে দরকার ডাক্তার আর বাতাস দরকার। সবাই চারিদিক থেকে ঘিরে ধরে রাখলে তো বাতাস বন্ধ হয়ে যাবে। ওই সেন্সটা সবাই আছে। খেয়াল করে দেখেন, আমাদের স্যার জিস আগায় আসতে গিয়ে যখন দেখলো যে সবাই হেল্প করতেছে, সে কিন্তু আর আগায় গেল না, পিছনে দাঁড়ায় গেল। পিছনে দাঁড়ায় যায় এই জায়গাটায় হাতটা দিল, এই জায়গাটা হাতটা দিয়েই সরাসরি মুনাজাতে চলে গেল ভাই। এই দৃশ্যটা দেখার পর ভাই বিশ্বাস করেন, চোখের পানি ধরে রাখতে পারি নাই। চোখের পানি ধরে রাখতে পারি নাই। আমার চোখ তো নষ্ট চোখ, জানেন, এই নষ্ট চোখ দিয়েই পানি পড়তেছিল। সানগ্লাস দিয়ে ঢাইকা রাখতে হয়, কিছু করার নাই। হ্যাঁ, বিপদে যে আল্লাহকে ডাকতে হবে, এই কথাটা আবার স্মরণ করায় দিল। সঙ্গে সঙ্গে কিন্তু আমরা ডাকি না, দৌড়াদৌড়ি করি, কি করুম না করুম, অ্যাম্বুলেন্স ডাকো, নেতা পড়ে গেছে, আবার এদিকে অনেক ক্যামেরা চলতেছে। অন্য কোনো মঞ্চের অন্য কোনো নেতা হইলে জানেন ওই চেহারা দেখাইবার জন্য সবাই দৌড়ে আসতো, ওইখানে তা হয় নাই। উপস্থিত বুদ্ধি আর সার্জিস যেটা করলো, সঙ্গে সঙ্গে হাতটা তুইলা ফালাইলো, রবের কাছে ওনাকে চাইলো। চিন্তা করেন ভালোবাসাটা কোন জায়গায়, বুকের ঠিক মাঝখানের ভালোবাসা এটা ভাই। আর এই ভালোবাসাটা ভাই তার মধ্যেই থাকে যার মধ্যে ইমানি লড়াই আছে, ইমানি লড়াই। হ্যাঁ ভাই, শরীর দিয়া লড়াই করা এক জিনিস, আর ইমানি লড়াই অন্য জিনিস। ইমানি লড়াইটা যে কি ভাই, 36 দিনের জুলাইকে আপনারা যদি একটুখানি বিচার করেন, বিশ্লেষণ করেন, তাইলে বুঝতে পারবেন শেখ হাসিনার সরকারের পাওয়ারটা যে কত বড় ছিল। বেনজিরের মতো শত শত বেনজির তার চারিদিকে ছিল ভাই, শত শত হারুন তার চারিদিকে ছিল, কিন্তু এদেরকে খুঁজা বাইর করতে পারে নাই। যুদ্ধ চালায় গেছে। ওই যে হারুন সাহেব কয়েকজনকে ধৈর্য যখন নিয়ে আইছে, অন্যরা পিছন থেকে দাঁড়ায় গেছে, ওরাই তখন ওই যুদ্ধটা চালায় নিয়ে যাইতেছিল। বুলেট কিছু করতে পারে নাই, ট্যাঙ্ক নামায় দিছে, কিছু করতে পারে নাই, হেলিকপ্টার নামায় দিছে, কিচ্ছু করতে পারে নাই। কারণ ওই যে ইমানি লড়াই ছিল, সেটা ওই ইমানি লড়াইয়ের কাছে শেখ হাসিনাকে হারতে হইছে, হারতে হবে ভাই। ইমানি লড়াই সঙ্গে কেউ পারবেন না তো।
যার জন্য শেখ হাসিনা তাদেরকে কাবু করতে পারে নাই, নিজেই পরাজিত হইয়া চলে গেছে। ওনাকে সসম্মানে হেলিকপ্টারে উঠাই দিছে। তারপরে উনি হেলিকপ্টার থেকে নাইমা একটা কার্গো বিমানে মানে মালবাহী বিমানে কইরা ভারতে গেছে। কিছুদিন পর আবার আসবে। সত্যি সত্যি কি আসবে না? ওই রাস্তায় আর নামবে না। বিশেষ কইরা 19 তারিখের এই সমাবেশ দেখা নতুন করে আবার চিন্তা করবে বাংলাদেশে যামু কিনা, বাংলাদেশ এখন কার হাতে, এটা নতুন করে চিন্তা করবে। অলরেডি দাদারা তো মাঠে নাইমা গেছে। হাই হাই, এইটা কি দেখাইলো! কত মানুষ হয়েছে জানেন? কেউ বলতে পারে না, কিন্তু বলাটা খুব ইজি। আপনি এই যে সিম আছে, যে আমাদের যতগুলা কোম্পানি আছে ওই যে মোবাইলের, এদের কাছে খবর নেন। অলরেডি খবর বাইর হয়ে গেছে, ঢাকা শহরে 25 লক্ষ সিম ইন করছে 19 তারিখে। 19 তারিখে মানে 18 তারিখে, 17 তারিখ থেকে এটা ইন আরম্ভ হয়েছে। 19 তারিখে দেখা গেছে 25 লক্ষ সিম নতুন ইন করছে। এখন কথা হয়েছে যে দেখেন, একজনের 2টা মোবাইল থাকতে পারে, 3টাও থাকতে পারে এবং 5টাও থাকতে পারে। এই হিসাবটাও যদি আপনি ধরেন 15 লক্ষর নিচে তো না, তাই না? এটা কিন্তু একটা ইতিহাস। আর এই ইতিহাস এখন মাথায় চাইবা বসছে অনেক বুদ্ধিজীবীর। ওরা নতুন হিসাব নিকাশ করতেছে, নতুন নতুন কথাবার্তা বলতেছে। একজনকে তো বলতে শুনলাম, এই ডিজিটাল যুগে কি দরকার ছিল এত মানুষ ঢাকা শহরে সমাবেশ করা? এগুলা তো ভাই অনলাইনে বইলা দিতে পারতো, যে যার জায়গা থেকে ওইখান থেকে দেখা নিত। এই ধরনের শোডাউন করার কি দরকার? এত বছর পর এটা নতুন কথা। হ্যাঁ, এই বুদ্ধিজীবী আবার সেই বুদ্ধিজীবী না, এই বুদ্ধিজীবী আবার নতুন মাঠে নামছে। কারণ উনাকে বোধহয় দাওয়াত করা হয় নাই। দাওয়াত না করাতে উনার এই ক্ষোভ। কি দরকার ছিল ঢাকা শহরে এই শো ডাউন করার? ভাই, শো ডাউনেরই তো রাজনীতি এই দেশে। যে যত বড় শো ডাউন করবে তারই তো নির্বাচনে জয় লাভ করার সম্ভাবনা থাকে। অতীতে তো তাই দেখে আইছি, সবচেয়ে বড় শো ডাউন যার, তারই হাতে ক্ষমতায় চইলা যায়। এটা দেখে আসছি ভাই, এটা তার অস্বীকার যাইতে পারবেন না। দেখেন ভাই ব্রাদার, 19 তারিখে 7টা দাবি ওনারা ঘোষণা করছে। এই 7টা দাবি কিন্তু আমাদের এখন সবাই মুখস্থ হয়ে গেছে। কি কি দাবি, তাই না? পিআর সিস্টেম নির্বাচন হইতে হবে, স্থানীয় নির্বাচন হইতে হবে, শেখ হাসিনার বিচার হইতে হবে, সংস্কার হইতে হবে, জুলাই সনদপত্র ঘোষণা করতে হবে এবং সেই ঘোষণাটা সংবিধানে জায়গা কইরা দিতে হবে। তারপরে নির্বাচনী খেলা খেলার জন্য সমান একদম সমতল একটা মাঠ লাগবে। মাঠ তো এখন উঁচা নিচা, গর্ত, দৌড় দিলেই তো উষ্টা খায়া পইরা যাইবো ভাই। তার মানে কি ওই গর্ত টর্ত ভইরা নির্বাচন কমিশনার নির্বাচন ঘোষণা করতে হবে। আর এই দাবিগুলা কিন্তু একটা অযৌক্তিক না। এই দাবিগুলা কিন্তু সরকারও কইরা আসতেছে। সরকারের দাবির সাথে ওনাদের দাবির কিন্তু একেবারে কাছাকাছি মিল, কিন্তু একদম মিল। তার মানে কি, সরকারের পাশে এখন পুরো ইসলামিক মাইন্ডেড যারা আছে, এনসিপি সহকারে সবাই ওনার পাশে দাঁড়ায় গেছে। এখন তো ভাই এই দাবিগুলা মাইনা নিতে হবে। আর এই দাবিগুলা যত তাড়াতাড়ি মাইনা নিবেন তত তাড়াতাড়ি নির্বাচন চলে আসবে। হ্যাঁ, নির্বাচন তার দেরি করতে পারবে না যদি দাবি মাইনা নেওয়া হয়। আর যদি দাবি না মানেন নির্বাচন তো দেরি হবে। পিআর সিস্টেম তো মানতেই হবে, স্থানীয় নির্বাচন তো আগে হইতে হবে। আপনি যদি জাতীয় নির্বাচন আগে কইরা ফেলেন, স্থানীয় নির্বাচন ঠিক হবে না। কারণ কি জানেন? কারণ ক্ষমতায় চলে আসছে তো ওই এমপির পিছনে সবাই দৌড়াবে। ওই এমপি ঠিক কইরা দিবে কে চেয়ারম্যান হবে, কে মেম্বার হবে। আর আগে যদি স্থানীয় নির্বাচন হয়ে যায় তাহলে যোগ্য লোক চেয়ারম্যান মেম্বার হবে। তারপর দেন আপনার জাতীয় নির্বাচন। তখন জাতীয় নির্বাচন কইরা ওই যে এমপি ওই এলাকা যায়া ওই চেয়ারম্যান মেম্বারের সাথে না আর তাবালিং করতে পারবে না। আর আগে যদি জাতীয় নির্বাচন হয় তাহলে এমপির আন্ডারে ওই নির্বাচনগুলো যদি হয় ভাই, তখন সে হয়ে যায় তাপালিং পার্টি। সে কিন্তু হয়ে যায় ওই এলাকার ডন। হ্যাঁ, ওই এলাকায় কোথান দিয়ে রাস্তা যাইব ওই কন্ট্রাক্টর তখন ওই এমপির সাথে যোগাযোগ রাখে, ওইখানে লেনদেন হয়, ওইখান থেকে তো টাকা বানায়া বিদেশে বাড়ি গাড়ি করে, বেগম পাড়া গইরা তোলে। এগুলো তো আমরা দেখে আসছি। তার মানে কি, সিস্টেম চয়েস করতে হবে। এইটাই তো মূল দাবি ছিল 19 তারিখের। এই দাবিগুলা মাইনা নিতে হবে। এই দাবিগুলা যারা মাইনা নিবেন না
তারা নতুন বাংলাদেশ চান না। এটাই প্রমাণ হবে, এটাই প্রমাণ হবে। দেখেন অনেকেই বলতেছে এগুলা সব কিছুই কিন্তু মেটিকুলাস সেই ডিজাইনে হইতেছে, সবকিছু পরিকল্পিত। এবং জামাতে আমির সাহেব যে অজ্ঞান হয়ে পড়ে গেছে না, এইটাও নাকি পরিকল্পনার একটা অংশ। চিন্তা করেন, এদেরকে কি বলুন, গালি দেওয়া ঠিক না, ইউটিউবে যার জন্য গালি দিতে পারতাছি না। এদের ভিতরে ভাই কহর পইরা গেছে, কহর পইরা গেছে। এদের বুকটা যদি খুলে দেখা যাইতো, চাবি থাকতো, যদি চাবি দিয়া খোলা যাইতো বুকটা, তাহলে খুললেই দেখতেন ভাই একদম কালো হয়ে গেছে। তো কালো হয়ে গেছে, রহম নাই, ভালোবাসা নাই, কিচ্ছু নাই, শুধু ঘৃণা আর ঘৃণা। ঘৃণা থাকলেই বুকটার ভিতরে না কালো হয়ে যায়। ওই কালো মানুষগুলোরে আর কিছু বলতে চাই না। আল্লাহ ওদেরকে হেদায়েত করুক। অলরেডি হেদায়েত শুরু হয়ে গেছে ভাই, ভুল পথে নিয়ে গেছে। তো দেখেন না, ভুল স্লোগান দেয়, এত বড় ভুল স্লোগান দিয়া কি অবস্থা হয়েছিল একবার আপনারা জানেন? এই যে আমাদের চট্টগ্রামে পাহাড়ি অঞ্চলে শান্তি বাহিনীর জন্ম কেন জানেন আপনারা? এই ইতিহাসটা এক লাইনে বলি। আমরা ঘোষণা দিলাম সবাই বাঙালি বাঙালি। এই ঘোষণাটা কে দিছিল জানেন? বঙ্গবন্ধু। সবাই নাকি এই দেশের বাঙালি। তখন পাহাড়িরা বলতেছিল আমরা তো বাঙালি না, আমরা তো পাহাড়ি, আমরা কেন বাঙালি হইতে যাব? তখনই ওরা অস্ত্র হাতে তুলে নেয়। ওই থেকেই কিন্তু ওই শান্তি বাহিনীর জন্ম। ওই দ্বিতীয় ভাই ওইখান থেকে ওই স্লোগানকে ইউটার্ন নেওয়া, ওই স্লোগানকে কে পরিবর্তন করছে জানেন? শহীদ জিয়াউর রহমান। উনি আইসা বললেন নো, আমরা বাঙালি না, আমরা হলাম বাংলাদেশি। এই দেশে ভাই অনেক ধরনের মানুষ থাকে, বিভিন্ন ধর্মের বিভিন্ন ভাষার মানুষ থাকে। এই যে জেনেভা ক্যাম্পে ওনারা তো বাঙালি না, ওনারা তো বিহারি। এই যে পাহাড়ি যারা পাহাড়ি অঞ্চলে থাকে ওনারা তো বাঙালি না, ওনারা বাংলাদেশি। শহীদ জিয়াউর রহমানের সেই স্লোগানটা আপনারা আবার চেঞ্জ করে ফেলাইলেন, নিজেদের মতো কইরা ফেলাইলেন। তার মানে কি শহীদ জিয়াউর রহমানের আদর্শ কি আপনারা মানেন না? এটা তো ভুল স্লোগান। কেন আপনি বলবেন বাঙালি? এই স্লোগানে জানেন আবার পাহাড়ি অঞ্চলে অশান্তি দেখা দিতে পারে। কেন বুঝেন না? আসলে হয়েছে কি জানেন, আপনাদেরকে গাইড করার কেউ নাই। সত্যি সত্যি যদি গাইড করার কেউ থাকতো আজকে এই অবস্থাটা হইতো না। একটু আগে দেখলাম গায়েশ্বর চন্দ্র রায়, উনি বলতেছে জামাতে ইসলাম কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও ক্ষমতায় আসতে পারবে না। আর এই দলটা হচ্ছে গিয়া একটু বেঈমান টাইপের দল, এদের ঈমান ঠিক নাই। হায় হায়, কারণ কি ভাই? কারণ ওই যে আজকে আপনাদের ডাকে সাড়া দেয় নাই, এইটাই তো কারণ। ওনারা নিজের পায়ে দাঁড়ায় গেছে, এইটাই তো। হায় হায়, আপনি আবার বলছেন ওনারা রাজাকার রাজাকার। আবার ওই যে ফজলুর রহমান সাহেব, ফজলুর রহমান বীর মুক্তিযোদ্ধা, উনি তো আরো খেপে গেছে ভাই। আজকে দেখছি উনি জ্বালাময় বক্তৃতা দিতেছে এবং উনি নিজেই স্লোগান দিতেছে এবং রাজাকারদের এই দেশ ছাড়তে বলতেছে। যাই হোক, একটু রহম হয়েছে। আগে তো বলতো একটা একটা রাজাকার ধর আর ওই যে ওইটা কর, ওইটা বলতো। ওইখান থেকে বাইরে এসে বলতেছে বাংলাদেশ ছাড়ার জন্য। ভাই বাংলাদেশ ছাড়বে না কেউ, ওনারা কখনোই বাংলাদেশ ছাড়ে নাই। বরঞ্চ ফাঁসির হুকুম হয়ে গেছে জানার পরও মীর কাসেম আলী সাহেব বাংলাদেশে আসছে, বলছে যদি আমার মরতে হয় আমার মাটিতেই আমি মারা যাব, আমার দেশেই আমি মারা যাব। পালায়া যায় নাই তো, যেভাবে আপনারা সবাই পালায়া গেছেন। বরঞ্চ উনি আইসা ফাঁসির দড়িটা গলায় নিছে, উনাকে ঝুলাইছেন তো আপনারা। উনার কি পালায়া যায়? বর্তমানে কারা পালায়া গেছে? সারা পৃথিবী তো ছড়াইয়া গেছেন আপনারা। বিশেষ করে পার্শ্ববর্তী দেশের একটা বোঝা হয়ে দাঁড়াইছেন। কত বড় বোঝা হয়ে দাঁড়াইছেন। এই আর 2 মাস যাক, 2 মাস গেলেই বুঝতে পারবেন। আপনারা মনে করছেন আপনারা ওই যে 10-20 হাজার লোক যে পালায় আছেন, আপনারা এই 10-20 হাজার লোকের জন্য বাংলাদেশের 18 কোটি মানুষের সঙ্গে ভারত সম্পর্ক ছিন্ন করবে? না না না, করবে না, করবে না। চেঞ্জ আসবে, আগামী 2 মাসের মধ্যে চেঞ্জ আসবে, লেখা রাখেন। আর আপনারা যারা গেরিলা বাহিনী বানায়া যে পুলিশকে ভয় দেখায়া মানুষকে ভয় দেখাচ্ছেন, মানুষের মধ্যে ত্রাস সৃষ্টি করতে চাইতেছেন, এই রাজনীতি থেকে বাইরে আসেন। আপনারা যে ভয়ঙ্কর এটা তো আমরা জানি, 16 বছর তো দেখে আইছি ভাই, আপনারা খুবই ভয়ঙ্কর। আপনাদেরকে ভয়